ডাক্তারবাবু বলল যে তোমার প্লাসেন্টা একদম নিচে নেমে গেছে। গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম, প্রচুর দমের কষ্ট হতো, দুবার আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। অনেক দিন থেকেই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সময় আর হয়ে উঠছে না। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে একদম বেরোনো যাচ্ছে না। আমি আজকে শর্ট ভিডিও বানাবো বলে রেডি হয়েছিলাম, কিন্তু বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাইরে শর্ট ভিডিও বানাতে পারিনি। ঘরের মধ্যে দু একটা ভিডিও বানিয়েছি। তোমরা প্লিজ আমার শর্ট ভিডিওগুলো দেখো। আর আজকে যেহেতু সময় পেয়েছি, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই যে আমার প্রেগনেন্সিতে কি ঘটনা ঘটেছে। তো প্রথমেই বলি, যদি ভিডিওর মধ্যে কোনো ভুল কথা বলে থাকি তাহলে নিজের মনে করে ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার প্রথম থেকেই বাচ্চা আসছিল না পেটে। আমার বিয়ে হয়েছিল 2020 সালে। তারপর থেকে আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু বাচ্চা কিছুতেই পেটে আসছিল না। এ ডাক্তার ও ডাক্তার, এমনকি বিভিন্ন মন্দিরে বিভিন্ন গাছগাছরা সব কিছু করেছিলাম, কিন্তু কিছুতেই আসছিল না। তারপরে আমার কাকা একটা ডাক্তার দেখে দিয়েছিল, যে বলল যে এই ডাক্তারটা খুবই ভালো। তা আমি বললাম যে সব জায়গায় তো করেছি, তো দেখাই, যদি সব জায়গায় তো করেছি, এবার লাস্টবার দেখি কি হয়। তারপরে উনি যে ডাক্তারটার কাছে যেতে বলেছিলেন সেখানে গিয়েছিলাম। তো ওই ডাক্তারটা প্রথম আমাকে 6 মাসের ওষুধ দিয়েছিল। আর ওষুধ খাওয়ার 6 মাস পরে আমার বাবু আমার পেটে এসেছিল। প্রথম মাসে আমি প্রেগনেন্সি টেস্ট করি রান্না পুজো। আমাদের তো রান্না পুজো হয়, তোমরা অনেকেই জানো রান্না পুজো। ওই রান্না পুজোর দিনে আমি প্রেগনেন্সি টেস্ট করি, পজিটিভ আসে। তো আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে আমাকে ওই ডাক্তারের কাছে নিয়ে চলে যায়। যেহেতু অনেক কষ্ট করে বাচ্চাটা এসেছিল, সেই জন্য যেই দেখলো যে এসছে, সঙ্গে সঙ্গে ও আমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তারবাবু বলল যে আবার নতুন রিপোর্ট দিল, আর অনেক টেস্ট দিয়েছিল। যতদিন ওষুধ খাচ্ছি উনি তো শুধু টেস্ট করিয়ে গেছে। আর এবারে যখন বাচ্চাটা পেটে এলো তখন আবারও নতুন নতুন টেস্ট দিল। তো সেগুলো করানোর পরে তো উনি বলল যে এরকমভাবে থাকতে হবে, আমাদের বলেছিল। সেরকমভাবে থাকছিলাম 2 মাসেতে। তখন একটা পেটের ইউএসজি দিয়েছিল, তখন রিপোর্টে সব কিছু নর্মাল ছিল, কোনো অসুবিধা ছিল না। তারপরে 3 মাসে যখন উনি একটা ইউএসজি দিয়েছিল 3 মাসে, তো তখন ইউএসজিতে ধরা পড়েছিল যে আমার প্লাসেন্টা একদম নিচে নেমে গেছে। রিপোর্টে আমরা তো সবটা বুঝতে পারি না, একটু হলেও বুঝতে পারি। আমি রিপোর্টটা দেওয়ার পরে আমি এসে ফোনে বারবার সার্চ করে দেখছিলাম যে এর মানেটা কি। তো দেখাচ্ছিল যে এরকম ব্যাপার। তো আমিও মনে মনে কিছুটা ভয়ও পেয়েছিলাম, আমার হাজব্যান্ডও খুব ভয় পেয়েছিল। তারপরে ডাক্তারের কাছে যখন গেলাম, ডাক্তারবাবু বলল যে তোমার প্লাসেন্টা একদম নিচে নেমে গেছে, খুব সাবধানে তোমাকে থাকতে হবে। তুমি এমনকি বারান্দা থেকে ওঠানামাও করতে পারবে না, বারান্দা থেকে নিচে ওঠানামা করতে পারবে না। কি বলবো, একদম বেড রেস্ট। শুধু বাথরুমে যাওয়ার জন্য তুমি নিচে নামবে, তাও খুব সাবধানে। এতটা রিস্ক ছিল ব্যাপারটা। আর তাছাড়া আমাদের অনেক কষ্টের বাচ্চা, অনেক কষ্ট করেই বাচ্চাটা এসেছিল। আর আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেক আশাও ছিল। বাড়িতে এলাম, এসে ডাক্তারবাবু যেমন বললো সবাইকে সেটা বললাম, বাড়ির সবাইকে, যে এরকম ডাক্তারবাবু বলেছে। এবারে তখন অবশ্য সবাই আমাদেরকে সাপোর্ট করেছিল। আমার শাশুড়ি মাও আমাকে অনেক সাপোর্ট করেছিল। তোমাদেরকে রিপোর্টটা দেখাই আমি একবার। এই সেই রিপোর্ট, দেখো তোমরা সবার নিচে দেখো মোটা করে লেখা আছে, দেখো। ওই ডাক্তারের কাছ থেকে ঘুরে আসার পরে আমি আমাদের এখানে হসপিটালে একবার গিয়েছিলাম, কারণ
হসপিটালে তো কাট করতে হয়, না হলে ডেলিভারির সময় ওরা ভর্তি নেয় না। সেই জন্য হসপিটালে গেছিলাম একবার, কাট করার জন্যই গিয়েছিলাম, কারণ ওই সময় কাট না করলে পরে আর হবে না। আর হসপিটালের ব্যাপার তো বুঝতেই পারছো। গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। ওখানে আমার হাজব্যান্ড কাজ করতো, মানে ওই এরিয়ার মধ্যেই কাজ করতো। এবার আমি সেই দিনকে আমার মানে এতটাই মানে বলে না বিপদ যেদিক থেকে আসে সব দিক থেকে, আমি সেদিনকে ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, ফোনটা নিয়ে যাইনি। একটা কাকিমা আমার ব্যাগের থেকে আমার পোলিও কার্ডটা বের করে, ওখানে আমার হাজব্যান্ডের নাম্বার ছিল, তো সেই নাম্বারে ফোন করলো। ওরা আমার হাজব্যান্ডকে বললো, ও সঙ্গে সঙ্গে চলে আসলো, এসে আমাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেল। রিপোর্টটাই দেখে বলল যে এইরকম পরিস্থিতি হয়ে আছে যে মানে কি বলবো, ওনার মানে বিপদ যখন তখন হতে পারে। ওনার প্লাসেন্টাটা একদম নিচে নেমে গেছে, 3 মাসে প্লাসেন্টা নিচে নেমে গেছে একদম, মানে ভাবতেই পারছো, তখন তো কিছুই হয়নি, তখনই প্লাসেন্টা একদম নিচে নেমে গেছে। তো ডাক্তারবাবু বলল যে 8 মাসে আমরা সিজার করে তুলে নেওয়ার চেষ্টা করব, কিন্তু এত কম সময় হয়েছে, এর মধ্যে যদি এরকম মানে পরিস্থিতি একটা হয়, তাহলে এখনো তো অনেকটা সময় বাকি আছে, কিভাবে সময়টা পার করবে। আমরা তো খুব টেনশানেও ছিলাম, কারণ যে প্রাইভেট ডাক্তার দেখাচ্ছি তিনিও বলেছিলেন এটা। এবার হসপিটালে ডাক্তারও বলছে, মানে ভয়ে কি বলবো, ভয়ে আর চিন্তায় মানে বেশি শরীর খারাপ হয়ে যেত ওই সময়টা। তো ডাক্তারবাবু বললো যে খুব সাবধানে থাকবে, আর মানে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে চলে আসবে, এরকম আমার হাজব্যান্ডকে বললে তারপরে আমাকে হসপিটাল থেকে ছেড়ে দিল। চলে আসলাম বাড়িতে এসে আবারও বললাম এই হয়েছে হসপিটালে। বাড়ির লোকও খুবই টেনশানে থাকতো সব সময় এই জিনিসটা নিয়ে। আসলে কি বলো তো, আমার এই বাচ্চাটা অনেক কষ্টের বাচ্চা, মানে এই বাচ্চার জন্য আমি মানে কি বলবো, কত লোকের কাছে কত কথা শুনেছি, কি খারাপ কথাই না শুনেছি বাচ্চা হচ্ছে না বলে, অনেক কথাই শুনেছি। বিয়ের 3 বছর পরে বাবু আমার পেটে এসেছে, 3 বছর পরে। তারপরে এই করে করে 4 মাস 5 মাস কেটে গেল। 5 মাসে আবার ডাক্তার একটা অ্যানোমালি স্ক্যান দিয়েছিল আমার, মানে ওই প্রাইভেট ডাক্তার। তখন রিপোর্টে দেখলো যে অনেকটা মানে প্লাসেন্টাটা অনেকটা উপরের দিকে উঠে গেছে। তো উনি বলল এখন একটু আগের থেকে ভয় কম আছে, কারণ একটু উপরের দিকে উঠে গেছে, তাও তুমি সাবধানে থাকবে, আর সব সময় বালিশের উপরে পা দিয়ে শোবে বা বালিশের উপরে পা দিয়ে বসে থাকবে। ওটাই আমি সব সময় করতাম। এই করে করে 6 মাস গেল, 7 মাস গেল, 8 মাসে মানে আমার নতুন একটা আবার প্রবলেম দেখা দিল, সেটা হচ্ছে দমের কষ্ট। মানে প্রচুর দমের কষ্ট হতো, 2 বার আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। তারপরে ওরা অক্সিজেন দিয়ে ঠিক আবার সুস্থ হয়ে গেলে আবার ছুটি দিয়ে দিত। একদিন হঠাৎ রাত্রে, তখন 8 মাস চলছে, হঠাৎ রাত্রে বুকে এত যন্ত্রণা হচ্ছে, মানে কি বলবো, প্রচুর যন্ত্রণা হচ্ছিল। আমার হাজব্যান্ড বুঝতে পারছিল না যে কি করবে। এবার যে প্রাইভেট ডাক্তারটা দেখায় ওনাকে ফোন করছে, ওনার ফোনে পাচ্ছে না, কি করবে বুঝতে পারছে না অত রাত্রে। আর সেই দিনকে খুব ঝড় বৃষ্টিও হচ্ছিল, যে একটা গাড়িও আসবে তারও কোনো মানে রাস্তা নেই। অ্যাম্বুলেন্সকে ফোন করেছিল, অ্যাম্বুলেন্স বলল যে অনেকটা সময় লাগবে, 3-4 ঘন্টা সময় লেগে যাবে আসতে। তো আমার হাজব্যান্ড বলল যে 3-4 ঘন্টা এখন তো মানে খুব বাড়াবাড়ি হয়ে গেছে। তো নার্স অ্যাম্বুলেন্স বলল যে আমরা 3-4 ঘন্টার পরে ছাড়া যেতে পারবো না। ঠিক আছে, এরমভাবে বসে আছি, যন্ত্রণা নিয়ে ছটফট করছি অনেক কষ্ট করে। এবার আমার শাশুড়ি মা একটু ভগবানের বিশ্বাসী, ঠাকুরকে খুব বিশ্বাস করে। উনি ঠাকুরের মন্দিরে গিয়ে, তোমরা দেখেছো আমাদের মন্দিরটা, আমি ভিডিওতে দেখিয়েছি, ওটাই আমাদের মন্দির। উনি মন্দিরে গিয়ে শুধু ভগবানের কাছে কাঁদছে আর ডাকছে ভগবানকে। তো জানি না ওনার কথা হয়তো ভগবান শুনতে পায়। এবার আমি তো কষ্টে ছটফট করছি, আমার হাজব্যান্ডও ভগবানের কাছে প্রার্থনা করছে।
অনেকক্ষণ পরে দেখলাম যে যন্ত্রণাটা কমে গেছে, অনেকটাই কমে গেছে। কমে যাওয়ার পরে ও ভাবলো যে তাহলে কি আর হসপিটালে নিয়ে যেতে হবে? আমি বললাম যে না, অনেকটা কমে গেছে, আর নিয়ে যেতে হবে না বলে ওই দিনটা কেটে গেল। কিন্তু ও রিস্ক নিতে চায়নি। তার পরের দিন প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে গেল। তো ডাক্তারবাবু বলল যে এরকম সময় একটু আধটু যন্ত্রণা হবে, এখন হচ্ছে না তো। আমি বললাম না, কালকে রাত্রে খুব হয়েছে, এখন হচ্ছে না। তো উনি কিছুটা ওষুধ লিখে দিল, ওই ওষুধ খেতে থাকলাম। এরকম করে করে আমার 8 মাস কেটে গেল, 9 মাসও কেটে গেল। কিন্তু দমের কষ্টটা আমার এর মধ্যে অনেকবারই হয়েছে। তাই এবার তখন হসপিটালে যেতাম, এমার্জেন্সিতে ভর্তি করতো, আবার কমে গেলে চলে আসতাম। ডাক্তারবাবু ইসিজিও লিখেছিল, 3-4 বার ইসিজি রিপোর্ট করেছি, রিপোর্টে কিচ্ছু আসেনি, বলেছে সব কিছু নর্মাল, এরকম বলে আমাকে ছেড়ে দিত। আর তখন যখন দমের কষ্ট হতো, যখন হসপিটালে ভর্তি হয়েছিলাম লাস্ট বার, তখন ওখানকার ডাক্তাররা বলেছিল যে তোমাকে আমরা এখানে ডেলিভারি করাতে পারবো না, তোমাকে অন্য হসপিটালে ট্রান্সফার করে দিচ্ছি, তুমি অন্য হসপিটালে যাও। যখন লাস্ট বার দমের কষ্টতে বাড়াবাড়ি হয়েছিল, তো ওরকম বলার পরে আমরা ওখান থেকে চলে এলাম। অক্সিজেন দেওয়ার পরে যখন দমের কষ্টটা কমে গেছিলো, ওখান থেকে অন্য একটা হসপিটালে গেলাম। সেখানে বলল যে সব কিছু চেক করলো, বললো সব কিছু নর্মাল আছে, আর এখন তোমার সময় হয়নি, কোনো প্রবলেম নেই, তুমি বাড়িতে যাও, ভালোভাবে থাকবে। অনেক দূরে হসপিটালটা, গেছিলাম চিত্তরঞ্জন হসপিটাল, তোমরা অনেকেই চেনো, ওখানে গেছিলাম। তো ওরা এরকম বলে ছেড়ে দিল, চলে আসলাম বাড়িতে। তারপরে 10 মাস কেটে গেছে। একদিন হঠাৎ দুপুরবেলা অসহ্য যন্ত্রণা। আমি ভাবলাম যে সব সময় তো এরকম যন্ত্রণা হয়, কমে যাবে, হতে হতে হয়তো ঠিক হয়ে যাবে, সেরকম বলে চুপচাপ শুয়ে আছে। তারপরে দেখি খুব যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা বেড়েই যাচ্ছে। আমি শুয়ে শুয়ে কাঁদছি। আমার একটা ননদ তখন ছিল, ও এসে বলছে কি হয়েছে তোমার? আমি বলছি যে আমার খুব যন্ত্রণা হচ্ছে, আর তখন দমের কষ্ট হালকা হালকা হচ্ছিল। তো ও বলল যে চলো, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, এত যন্ত্রণা রাখা যাবে না। আমি বললাম যে সব সময় তো এরকম হয়, কিন্তু ওরা তো কি বলে যে বাকি আছে, বলে বলুক, কিন্তু এই সময় যন্ত্রণা খুবই হচ্ছে, আর এখন 10 মাস পেরিয়ে গেছে। এই বলে আমাকে বাড়ি থেকে বের করলো। আর আমাদের পাশের বাড়ি একটা দাদা, ওনার ছেলেকে ডাক্তারখানায় নিয়ে যাবে বলে গাড়ি বের করেছিল। তা দেখলো যে আমার এরকম অবস্থা, তো ওই দাদা বলল যে থাক, আমার ছেলেকে পরে ডাক্তারখানায় নিয়ে যাব, আগে তোমাকে দিয়ে আসি, বলে আমাকে গাড়িতে নিয়ে তুলে হসপিটালে নিয়ে যাচ্ছে। আর যখন গাড়িতে উঠি, তখন থেকেই আমার অসহ্য যন্ত্রণা আর দমের কষ্ট শুরু হয়েছে। কি বলবো, এত দমের কষ্ট হচ্ছে যে আমার মনে হচ্ছিল যে আমার জীবনটা এখান থেকে বেরিয়ে গেল, আমি বোধহয় আর বাঁচবো না। এরকম কষ্ট হয়েছে আমার। আমি মনে হয় সত্যি আমার সময় শেষ। আমার মনে হয় বাচ্চার মুখ দেখা আর হবে না। বলবো, এত এরকম কষ্ট হচ্ছিল। তারপরে গিয়ে হসপিটালে গেলাম, ওরা ইমার্জেন্সিতে ভর্তি করলো। ভর্তি করার পরে ওরা সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন দিল। দেওয়ার পরে আমাকে বলল তুমি কিছুক্ষণ বসো। বসে থাকলাম। তারপরে দেখলাম আস্তে আস্তে যন্ত্রণাটা কমে গেল, দমের কষ্টটাও কমে গেল। এবারে সবাই বলছে যে তোমার 10 মাস পেরিয়ে গেছে, এত যন্ত্রণা হচ্ছে, কিন্তু ওরা ইঞ্জেকশন দিয়ে যন্ত্রণা কমিয়ে রাখলো। আমি বললাম যে এরকমই তো হলো, ওরা ইঞ্জেকশন দিল, আমার যন্ত্রণাটা কমে গেল। তারপরে ওই দিন ভর্তি থাকলাম, আর ওরা দেখলো না। তারপরের দিন ডাক্তার এলো, দেখলো, বললো সব কিছু নর্মাল, এখনো তোমার সময় হয়নি, বলে ভর্তি রেখে দিল। আর আমার বাচ্চা 3 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম, 3 দিন আমার বাচ্চা এক জায়গায় থেকে নড়েনি, নড়াচড়া করতো না, নড়াচড়া করেনি। আর ওরা যতবার হার্টবিট চেক করতো, একই জায়গায় হার্টবিটটা পেতো, আর একদম নড়াচড়া করতো না। আমি এটা ডাক্তারবাবুদের বলেছি যে আমার বাচ্চা নড়াচড়া করছে না, ওরা বলছে হার্টবিট পাচ্ছি যখন, তাহলে সব ঠিক আছে, এরকম বলে আর রেখে দিত। আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যে দেখো, আমাকে এখান থেকে বের করে নিয়ে চলো, আমার বাচ্চার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না একদম।
তুমি এখান থেকে বের করে নিয়ে চলো। আমার 3 দিন বাচ্চা নড়াচড়া করছে না, ওরা বলছে নর্মাল। তো আমার হাজবেন্ড কি করলো, যে ডাক্তারের কাছে আমি সবসময় দেখাতাম প্রাইভেট, ওনাকে ফোন করলো। তো উনি বললো যে আমি বাঘাযতীনে বসবো, আমার এখানে নিয়ে চলে আসো। তো ও হসপিটালে দরখাস্ত দিয়ে আমাকে ওখান থেকে ছাড়িয়ে ওই ডাক্তারবাবুর কাছে নিয়ে গেল শনিবার। সেই দিন শনিবার ছিল, দুপুর 2টোর সময় ডাক্তার ওখানে বসবে। তো আমাকে নিয়ে চলে গেল ডাক্তার। ওখানে দেখার পরে বললো যে 10 মাস পেরিয়ে গেছে, বাচ্চা পেটের মধ্যে হাঁপিয়ে যাবে, তোমার ওকে আর একদিন মানে 1 মিনিটও রাখা যাবে না, এক্ষুনি সিজার করাতে হবে। এক্ষুনি না সিজার করালে তাহলে বাচ্চার মানে অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। উনি দেখে এরকম বললো যে বাচ্চা হাঁপিয়ে যেতে পারে, আর বাচ্চা নড়াচড়া করছে না মানে তো তাহলে একদম মানে খুবই রিস্কের ব্যাপার এটা। তো আমাকে সঙ্গে সঙ্গে ওখানে একটা নার্সিং হোম ছিল, ওখানে ভর্তি করে দিল। বললো যে এক্ষুনি সিজার করাতে হবে বলে আমাকে সঙ্গে সঙ্গে মানে রেডি করে ওটিতে নিয়ে গেল। আর তারপরে আমার বাবু যখন হলো, বাবু হওয়ার পরে তখন সত্যি আমার মানে বাবুর মুখটা যখন আমি দেখেছিলাম, তখন সত্যি আমার মানে নতুন করে জীবন ফিরে পেলাম। সত্যি সমস্ত কষ্ট, সমস্ত মানে যন্ত্রণা সব কিছু ভুলে গেছি ওর মুখ দেখে। তারপরে ডাক্তারবাবু আমাকে বললো যে বাচ্চার মানে গলায়তে নাড়ি 5টা পা খেয়ে গেছিলো, তাহলে কতটা রিস্কি ছিল। ওই সময় যদি সিজার না করাতো কি হতো ভগবান জানে, হয়তো বড় কোনো বিপদ হয়ে যেতে পারতো। আমাকে যখন বাইরে বেডে দিল, আমার হাজবেন্ড দেখা করলো আমার সঙ্গে। আমারও মানে তখন আর কষ্টের কথা কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছি। আর তারপরে বাবু হওয়ার পরে, বাবু বাড়িতে আসার পরে বাবুর সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তোমরা সবাই জানো। ওকে বাড়িতে আনার পরে 5 দিনে বাড়ি ছুটি দিয়েছিল, আর 9 দিনে ওর ওই দুর্ঘটনাটা ঘটেছিল। তো যাই হোক, এখন আমি বাবু দুজনেই ভালো আছি, আমার বাবুও সুস্থ আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর তোমরা আমাকে সত্যি অনেক অনেক ভালোবাসা দিয়েছো, যার জন্য আমি এত দূর আসতে পেরেছি। আর এরকমভাবে সবসময় আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো আজকের মতো সবাইকে